দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা দিনের গুরুত্বপূর্ণ খবর ঘটনাগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি। আমাদের আমন্ত্রিত অতিথিরা আসলে খবর ঘটনাগুলো বিশ্লেষণ করেন। আজ আমাদের সঙ্গে তিনজন অতিথি আছেন, গুরুত্বপূর্ণ তিনজন অতিথি। শুরুতে দর্শক তাদের সঙ্গে আপনাদের পরিচয় করি। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আছেন সিনিয়র সাংবাদিক, দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গে যুক্ত গোলাম মর্তুজা। আছেন সুভাষ সিংহ রায়, সম্পাদক, বাংলা বিচিত্র। একই সঙ্গে তিনি রাজনীতি বিশ্লেষক। তিনজনকে স্বাগত জানাচ্ছেন নিউজ 24 এর নিয়মিত মধ্যরাতের আয়োজনে। আমরা আলোচনায় যেতে চাই, তার আগে প্রধান খবর যেগুলো নিয়ে আমরা আসলে আলোচনা করতে চাই সেগুলো দর্শকদের একটু জানিয়ে আসতে চাই। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কাজে আসছে না, পৃষ্ঠপোষকদেরও শাস্তি নিশ্চিতের মত বিশ্লেষকদের। টিআইবির বক্তব্যে ভিন্ন মত তথ্যমন্ত্রীর। রায়ের কপি পেলে পাপুলের সংসদ সদস্য পদের বিষয়ে সিদ্ধান্ত জানালেন আইনমন্ত্রী। আরও মামলার তথ্য রাষ্ট্রদূতের, দেশের মানহানির অভিযোগ। 7 ফেব্রুয়ারি সারা দেশের করোনা টিকা প্রয়োগ শুরু, চলছে প্রান্তিক পর্যায়ে পৌঁছানোর কাজ। ব্রিটেনের নতুন টিকা পরিবর্তিত করোনার বিরুদ্ধে কার্যকর প্রমাণিত হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয়, তৃতীয় ধাপে 62 পৌরসভার ভোট হচ্ছে সকাল 8টা থেকে শুরু হবে। সকালেই আসলে ব্যালট পেপার যাবে কেন্দ্রে। আইন শৃঙ্খলা নিয়ে নানা শঙ্কা থাকছে। আমরা আলোচনা শুরু করতে চাই অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন আপনাকে দিয়ে। অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, যে বিষয়টি এমপি পাপুলের যে 4 বছরের কারাদণ্ড হলো কুয়েতের আদালতে, এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে তার আসলে এমপি পদ থাকতে পারে কিনা। সেই জায়গাটাই যেটি বলা হচ্ছে, অনেকেই বলছেন থাকতে পারে না। সাবেক, যেমন বলতে পারি কালের কণ্ঠে যে বক্তব্য এসেছে, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন তার সদস্যপদ থাকতে পারে না, এমপি হিসেবে তিনি থাকতে পারেন না। আইনমন্ত্রী বলেছেন যে রায়ের কপি পেলে আসলে ব্যবস্থা নেওয়া হবে বিষয় দেখে। আপনার একটু পর্যবেক্ষণ, মতামত জানতে চাই অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। ইসলাম তিনি কুয়েতের একটি আদালত কর্তৃক দণ্ডিত হয়েছেন। তো আমাদের বাংলাদেশ সংবিধানের 66 অনুচ্ছেদে আপনার একজন ব্যক্তি সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে কি কি যোগ্যতা দরকার, সেইটাতে আপনি দেখতে পাবেন যে বেশ কয়েকটি যোগ্যতার কথা বলা হয়েছে, একই সাথে অযোগ্যতা। এবং আপনি দেখতে পাবেন যে 66 অনুচ্ছেদের 2 উপ অনুচ্ছেদ, তার ভিতরে আবার ক, খ, গ, ঘ, সেখানে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি নৈতিক স্খলনজনিত মানে কোনো অভিযোগে আপনার সেটা প্রমাণিত হলে যদি তিনি 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং সেই দণ্ডিত হওয়ার পরে 5 বছর অতিক্রান্ত না হয়ে থাকে, হ্যাঁ, সেই রকম কোনো ব্যক্তি আপনার সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এখানে মূল কথাটা হচ্ছে যে সংসদ সদস্য হিসেবে কারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, কারণ এখানে যারা সংসদ সদস্য, দে আর দি ল মেকার্স অফ দিস কান্ট্রি। তাদের উপর যে দায়িত্বটা অর্পণ করা হয়েছে সেটা হচ্ছে একই সাথে তারা জনপ্রতিনিধি এবং তারা আইন প্রণেতা। সুতরাং আইন প্রণেতা হওয়ার জন্য যে ন্যূনতম কিংবা যে যোগ্যতাগুলো আমরা মোটামুটি নির্ধারণ করেছি আমাদের সর্বোচ্চ আইনে, মানে ল অফ দ্য ল্যান্ড, সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, তো সেখানে বিষয়টা হচ্ছে যে একজন ব্যক্তি 25 বছর বয়সের একজন ব্যক্তি মোটামুটি শিক্ষিত হবেন, তার কাণ্ডজ্ঞান থাকতে হবে, মোটামুটি শিক্ষা থাকতে হবে, তার পরার্থপরতা থাকতে হবে, তার জনগণ এবং সমাজের প্রতি একটা দায়বদ্ধতা থাকতে হবে, এবং তিনি মানুষের ভালোর জন্য কাজ করবেন, হ্যাঁ, এবং তার নৈতিক স্খলনের জায়গাটি পরিষ্কার থাকতে হবে। কিন্তু মুশকিল হচ্ছে যে গত কয়েক দশকে এবং গত 1 দশকে তো অবশ্যই আমাদের সংসদ সদস্য কারা হচ্ছেন সেই জায়গাটাতে যে অবক্ষয় হয়েছে, মানে আমরা যে পত্রপত্রিকায় প্রতিনিয়ত যে আপনার সংসদ সদস্যরা কি করেন সেই চিত্রটা পাই যে তারা চাঁদাবাজি করেন, তারা আপনার স্কুল কলেজের যে গভর্নিং বডির চেয়ারম্যান সেটা হওয়ার জন্য তারা লালায়িত থাকেন, তারপরে সরকারি ঠিকাদারি কাজ সেটার জন্য তারা মানে সবসময় উৎসাহী থাকেন। মূল কাজ বিষয়টা হচ্ছে যে আরেকটা জিনিস আমাদের খুবই ব্যথিত করে, সেটা হচ্ছে যে বর্তমান যে সাংসদ তাদের ভিতরে 65% অফ দ্য মেম্বার্স অফ পার্লামেন্ট দে আর বিজনেসম্যান। তাহলে পরে সংসদটা কিন্তু ব্যবসায়ীদের দখলে চলে গিয়েছে, এবং এখন এই যে যারা ব্যবসায়ী সাংসদ তাদের মূল পেশা হচ্ছে ব্যবসা,
রাজনীতি তাদের মূল পেশা না, এবং রাজনীতি হচ্ছে তাদের একটা ঢাল, তাদের একটা মুখোশ। এবং আপনি 2017 সালে দেখবেন যে মাননীয় রাষ্ট্রপতি খুব ক্ষোভের সাথে বলেছেন যে আপনার রাজনীতি এবং সংসদ এই দুটো ব্যবসায়ীদের পকেটে চলে গিয়েছে, এবং যারা ফুল টাইম পলিটিশিয়ান তারা কিন্তু একদম এক ঘরে হয়ে যাচ্ছে, এবং রাজনীতিটা চলে যাচ্ছে আপনার লুটেরা ব্যবসায়ী এবং আমলাদের হাতে। জি, অধ্যাপক একটা বিষয়ের কথা না, একটা বিষয় একটু পরিষ্কার হতে চাই, সেটি হচ্ছে যে এমপি পাপুলের সাজাতে হচ্ছে কুয়েতের আদালতে, এবং সেটি বাংলাদেশের রায়টা কি কুয়েতের আদালতে হলেও বাংলাদেশে এমপি পদ নিয়ে সিদ্ধান্ত হতে পারে কিনা? আমি বাংলাদেশের আদালতের রায় হতে হবে নাকি যে কোনো আদালতের রায় হলেই হবে, এই এমপি পদ? না, এখন বিষয়টা হচ্ছে যে কোনো আদালতের রায় হলে হবে কেন? কারণ কুয়েত তো একটা আপনার সেটা একটা স্বীকৃত রাষ্ট্র, এবং তারা জাতিসংঘের সদস্য, এবং সেখানকার যে আদালত সেটা তো তথ্য প্রমাণ, সেটার ভিত্তিতে তারপরে যার বিরুদ্ধে অভিযোগ তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে শুনানি করে বিচারিক প্রক্রিয়াতে আমরা যেটাকে বলি ডিউ প্রসেস অফ ল, সেইটা সম্পন্ন করেই তো বিচারটা হয়েছে। সুতরাং সেই আদালতের কপিটা যদি আমরা পাই তাহলে আমরা বুঝতে পারবো তার যে মোরাল টার্পিটিউড কিংবা নৈতিক স্খলনের জায়গাটা পরিষ্কার। নৈতিক স্খলনের জায়গাটা যদি পরিষ্কার হয় এবং সেটা প্রমাণিত হয়, তাহলে পরে তাকে সংসদ সদস্য তো রাখার কোনো যুক্তি থাকতে পারে না। এবং তিনি তো শুধুমাত্র তিনি যে একটু সাজাপ্রাপ্ত হয়েছেন তা না, তিনি বাংলাদেশের যে ইমেজ, ভাবমূর্তি, সেটা আপনি স্টিগম্যাটাইজ করেছেন। মধ্যপ্রাচ্যে আমাদের সম্পর্কে একটা খারাপ ধারণা হয়ে গেল, কারণ এটা তো ইন্টারন্যাশনাল মিডিয়াতে। অনেক ধন্যবাদ। আমরা একটু গোলাম মুর্তজা আপনার কাছে আসতে চাই। গোলাম মুর্তজা, যে বিষয়ে শুরু করেছিলেন অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, বাংলাদেশের ভাবমূর্তির জায়গাটাই একই সঙ্গে বাংলাদেশের এমপিদের নিয়েও তিনি আসলে বলছিলেন, এই যে একজন বাংলাদেশের এমপির এরকম দুর্নীতি এবং সেটি বিদেশের আদালতে প্রমাণিত এবং সেই জায়গাটায় 4 বছরের কারাদণ্ড, বাংলাদেশের ভাবমূর্তি একই সঙ্গে বাংলাদেশের যারা এমপি রয়েছেন তাদের সামনে কি ধরনের বার্তা আসলো এই সাজার মধ্য দিয়ে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি আলোচনাটা যে জায়গা থেকে শুরু করলেন এবং কার্জন ভাই খুব চমৎকার করে বললেন যে তিনি এমপি থাকলেন কি থাকলেন না, থাকতে পারবেন কি পারবেন না, যোগ্যতা আছে কি নাই। আমার কাছে মনে হচ্ছে এটি আসলে দ্বিতীয় পর্যায়ের আলোচনা। তিনি এখন এমপি থাকবেন কি থাকবেন না, থাকতে পারবেন কি পারবেন না, এটা দ্বিতীয় পর্যায়ের আলোচনা। প্রথম পর্যায়ের আলোচনা এখানে যে বাংলাদেশের ইমেজ যে ক্ষতিগ্রস্ত হলো, আমরা বাংলাদেশে ভাবমূর্তি, কোট আনকোট ভাবমূর্তিগত শব্দটার যে পরিমাণ ব্যবহার দেখি, বিশেষ করে সরকারের নেতা মন্ত্রীদের বক্তব্য থেকে এই ভাবমূর্তি বিষয়টি যেভাবে আমরা তাদের কাছ থেকে অনবরত শুনি, এবং এই ভাবমূর্তিকে কেন্দ্র করে যে পরিমাণ কেস হয়, মামলা হয়, এবং কোনো একজন ব্যক্তির একটি কার্টুন আঁকার জন্য তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এবং সেই ভাবমূর্তি ক্ষুণ্ণে কিশোরের মতো একজন কার্টুনিস্টকে কারাগারে থাকতে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি লেখা শেয়ার দেওয়ার কারণে সাংবাদিক কাজলকে 53 দিন নিখোঁজ থাকতে হয়, 9 মাস কারাগারে থেকে তারপরে তাকে জামিন নিতে হয়, আদালতে তাকে ফাইট করতে হয়। এই হচ্ছে বাংলাদেশের ভাবমূর্তি। এর বাইরে এই ভাবমূর্তিগত শব্দের কারণে বহু নিপীড়ন, বহু মামলা হয় এবং মানুষকে নানা রকমের প্রতিকূলতার মুখে পড়তে হয়। এখন প্রশ্ন হচ্ছে, পাপুল একজন এমপি, সংসদ সদস্য, সেই পাপুল কুয়েতে গিয়ে গ্রেপ্তার হলেন। কুয়েতে গিয়ে পাপুল যখন গ্রেপ্তার হচ্ছেন, কুয়েতে যখন পাপুলের বিরুদ্ধে অভিযোগটি আসছে, তখন বাংলাদেশে যখন এই বিষয়টি প্রথম আলোচনা হলো, আমাদের সবারই মনে থাকার কথা, এটার ভিডিও ফুটেজও থাকার কথা, তখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী, এটা আমি ভুল করে না থাকলে 2020 সালের 15ই ফেব্রুয়ারি বা 16ই ফেব্রুয়ারি আমাদের পররাষ্ট্রমন্ত্রী সংবাদটিকে বললেন এটা একটা ফেক নিউজ। তো দেশের পররাষ্ট্রমন্ত্রী সেখানে বাংলাদেশের সঙ্গে কুয়েতের অত্যন্ত হৃদ্যতা সম্পূর্ণ সম্পর্ক, যুদ্ধের পরে কুয়েতে বাংলাদেশ সেনাবাহিনীর বড় একটি অংশ সেখানে কাজ করেছে, কুয়েতকে মাইন মুক্ত করেছে, বহু কাজ করেছে। কুয়েতে যে বাংলাদেশের লক্ষাধিক বা কয়েক লক্ষ শ্রমিক আছে, সেই শ্রমিকদের কুয়েতে সুনাম আছে, কাজ করে তারা কুয়েতে সুনাম অর্জন করেছেন। এখন সেই রকম একটি দেশে একজন এমপি গ্রেপ্তার হলেন। গ্রেপ্তার কি কারণে হলেন? গ্রেপ্তার হলেন
মানব পাচারের কারণে, গ্রেপ্তার হলেন অর্থ পাচারের কারণে, গ্রেপ্তার হলেন বাংলাদেশের শ্রমিকদের ক্ষেত্রে। তিনি কুয়েতের একটি পত্রিকা দ্য টাইমস গতকালকে একটি প্রতিবেদনে তারা উল্লেখ করেছে, এমপি পাপুলকে বলেছে মাফিয়া বসের মতো। তিনি শ্রমিকদের কাছ থেকেও প্রতি মাসের বেতন থেকে রয়্যালটি আদায় করতেন। এই কেন্দ্রিক যে নানাবিধ কাজ করলেন, এই পুরো কাজটিতে সেই ফেক নিউজ থেকে শুরু করে আমি যতগুলো কথা বললাম, এই পুরো জায়গাটিতে বাংলাদেশ সরকারের, বাংলাদেশ রাষ্ট্রদূতের, বাংলাদেশের দূতাবাসের, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোথাও কোনো, বা আমাদের সংসদের, আমাদের স্পিকার বা যেই বলি না কেন, আমাদের কোন অর্গানের, কোন সংস্থার কোথাও কোনো জায়গায় কোনো তৎপরতা দেখা গেল না। এখন প্রশ্ন হচ্ছে যে একজন ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে একাধিক ব্যক্তির জেল হয়, মামলা হয়, কারাগারে থাকে, নিখোঁজ থাকে, ওর বহু কিছু হয়। কিন্তু এই যে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো, 17 কোটি মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো, 17 কোটি মানুষের ইমেজ ক্ষতিগ্রস্ত করা হলো, 17 কোটি মানুষের দেশ বাংলাদেশের ইমেজ ক্ষতিগ্রস্ত করা হলো, তাহলে এইখানে আসলে জনগণের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো, এই মামলাটি কার বিরুদ্ধে হবে? কে মামলা করবেন? কার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হবে? কার শাস্তি হবে? কে নিখোঁজ হবে? এই জায়গার উত্তরটা কি? আমরা যে বলি আইন সবার জন্য সমান, তো আইন যদি সবার জন্য সমান হয়, কুয়েতের আদালতে একজন এমপি গ্রেপ্তার হচ্ছেন, সেই এমপি এমন এমপি হঠাৎ করে তিনি নমিনেশন পেলেন এক দল থেকে, আবার আওয়ামী লীগের পক্ষ থেকে চিঠি লিখে তাকে জিতিয়ে আনার জন্য বলা হলো তিনি তাদের নিবেদিত প্রাণ কর্মী। সেই এমপি কি করে মনোনয়ন পেলেন? তার স্ত্রী সহ এমপি হয়ে যাচ্ছেন। এই যে এত ঘটনাগুলো ঘটছে, এই পুরো ঘটনার জায়গাতে আমাদের যে শক্তিশালী সরকার প্রত্যন্ত এলাকায় একটি ঘটনা ঘটলে সেখানে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয় এই কেন্দ্রিক, কিন্তু এই জায়গাটিতে তার কোনো অবস্থান দেখা গেল না। এখন আমার প্রশ্ন আমি শেষ করছি, আমার প্রশ্ন হচ্ছে যে এই যে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, আপনারা ব্যক্তির ভাবমূর্তি নিয়ে চিন্তা থাকেন, দেশের ভাবমূর্তি নিয়ে আপনাদের মাথায় চিন্তা নাই কেন? 17 কোটি মানুষের ভাবমূর্তি নিয়ে আপনাদের চিন্তা নাই কেন? বাংলাদেশের ভাবমূর্তি নিয়ে আপনাদের চেষ্টা নাই কেন? অনেক ধন্যবাদ। আমরা একটু সুভাষ সিং রায়ের কথা একটু শুনতে চাই। সুভাষ সিং রায়, আসলে একজন বাংলাদেশের এমপির ভাবমূর্তি কিংবা এরকম সাজা, অভিযোগের পরে সাজা প্রমাণিত হওয়া এবং অর্থ একই সঙ্গে মানব পাচারের অভিযোগে যে কারাদণ্ডের রায়, সব মিলিয়ে একজন এমপির ভাবমূর্তির জন্য পুরো বাংলাদেশের ভাবমূর্তি আসলেই গোলাম মুর্তজা যেভাবে বলছিলেন, আসলে কি আপনার কাছে মনে হয় যে একজন এমপির ভাবমূর্তির জন্য বাংলাদেশের ভাবমূর্তি আসলে এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? 17 কোটি মানুষের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা? না, আপনার সর্বশেষ যে প্রশ্নটি, সে প্রশ্নটির মধ্যে কয়েকটি দিক আছে। জি, আমি জনাব গোলাম মুর্তজার মতো ঝড়ো ব্যাটিং না করলেও আমি দুই একটি প্রসঙ্গে একটু অবতারণা করি। মাননীয় প্রধানমন্ত্রী খুব দৃঢ়তার সাথে কিন্তু বলেছিলেন যে বাংলাদেশ একটি সমীহর নাম সারা বিশ্বে। সেই জায়গায় যখন এই সংবাদগুলো আসে, সেই সংবাদগুলো নিশ্চয়ই একজন আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী হিসেবে আমাকে খুব ব্যথিত করে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু মনে রাখা দরকার যে রাজনৈতিক সংস্কৃতির যে অধঃপতন, এটাকে আমাকে মেনে নিতেই হবে যে এটা একদিনে তৈরি হয়নি এবং একভাবে হয়নি, নানাভাবে হয়েছে। গোলাম মুর্তজা ভাই যেভাবে বললেন, মনে হলো আওয়ামী লীগের সংসদ সদস্য, তিনি স্বতন্ত্র সংসদ সদস্য। অবশ্য তিনি কায়দা করে বলেছেন, এই দক্ষতা তার আছে। আমি খুব খোলামেলা বলি, বাংলাদেশের আইনে যা আছে, সংবিধানে যা আছে, সেটা অধ্যাপক হাফিজুর রহমান কার্জন খুব স্পষ্ট করে বলেছে। এবং আজকের এই বাস্তবতায় বাংলাদেশের জাতীয় সংসদে কিংবা কোনো রাজনৈতিক নেতা কেউ কি কখনো তার পক্ষে কোনো বলবার কোনো সুযোগ আছে কিনা? কোনো সুযোগ নাই। এখন যেই অপকর্মটি করেছে, সে অপকর্মটি দেশের ভাবমূর্তি, দেশের সম্মান অবশ্যই ক্ষুণ্ণ করেছে, কিন্তু সেটাকে আপনি সার্বিকভাবে একেবারে বড় আকারে যে ধরার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু খুব বেশি ভালো লক্ষণ নয়। বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত জেমস মরিয়াটি যেটা চিঠি লিখে পাঠিয়েছিলেন 2006 সালে, তার বার্তায় বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা সম্বন্ধে, যিনি ফৌজদারি আইনে অভিযুক্ত হয়ে বিদেশে পলাতক আছেন, সেই তারেক রহমান সম্বন্ধে বলেছিলেন, তারেক রহমান সিম্বল হিসেবে বলেছিলেন
symbol as a kleptocratic government and violent politics. এখন ভাবমূর্তি ক্ষুণ্ণর যে জায়গাটি কথা বলা হচ্ছে সেটার নিশ্চয়ই একটা ব্যাখ্যা গোলাম মুর্তজা দাঁড় করিয়েছেন, এবং সেই ব্যাখ্যার সাথে আমি সব ক্ষেত্রে দ্বিমত পোষণ করছি না। হ্যাঁ, আমাদের খুব কষ্ট এবং বেদনার জায়গা। আমাদের নানান ভাবে কিন্তু বাংলাদেশের নাম কিন্তু সারা পৃথিবীতে উজ্জ্বল হয়েছে গত 12 বছরে, এটাও মনে রাখতে হবে। এই বিবেচনা রেখেই কিন্তু আমাদেরকে কথা বলতে হবে। এখন একটা নির্বাচন ব্যবস্থা একটা যোগ করে একটা প্রশ্ন, সেটি হচ্ছে যে কিন্তু এরকম একজন মানুষ যখন এমপি হয়ে যায়, এমপি হওয়ার আগে ভোট দেওয়ার আগে কিংবা অন্যান্য দল যখন সমর্থন করে, স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের যখন বিভিন্নভাবে বার্তা দেওয়া হয় যে একেই জয়ী করা হোক, জাতীয় পার্টির প্রার্থীকে শেষ পর্যন্ত মনোনয়ন দেওয়া হলো একজনকে, পাপুলের জন্য তিনি শেষ পর্যন্ত ছেড়ে দিলেন এবং পাপুল জয়ী হলেন। সবাই একাত্ম হয়ে পাপুলকে আসলে লক্ষ্মীপুর 2 থেকে জয়ী করেছেন। এরকম একজন প্রার্থী যখন নির্বাচিত হয়ে যান, প্লাবন আপনার নিশ্চয় মনে আছে 2018 সালের নির্বাচনের প্রাককালে যখন মনোনয়ন দেওয়া হয় সেই সময় কথা নিশ্চয় মনে আছে। জি, ওটা মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির সিট দেওয়া হয়েছিল লক্ষ্মীপুরে সদরে। জি, এবং সেই জাতীয় পার্টির দায় দায়িত্ব রয়ে গেছে, কিন্তু তার প্রার্থী কিভাবে বসে গেল, কি বিনিময়ে বসলো, জাতীয় পার্টির কিন্তু দায়িত্ব রয়েছিল। হ্যাঁ, মহাজোটের একটা অংশ হিসেবে আওয়ামী লীগের তো দেখার দায়িত্ব ছিল, এটা স্বীকার করছি আমি। জি, কিন্তু সার্বিকভাবে যদি সম্পূর্ণটা যদি আওয়ামী লীগের উপর আপনি ছেড়ে দায় চাপিয়ে দেন, সেটা কিন্তু খুব একটা ভালো কথা হবে না, এইটাই বলবার চেষ্টা করছি। এবং সত্যি হাফিজুর রহমান কার্জনের সাথে আমি একমত যে বাংলাদেশে আইন প্রণয়ন, তারা বিশেষ করে আইন প্রণয়ন যারা করবেন তাদের একটা চৌহদ্দি থাকতে হবে, তারা কতটুকু আইন প্রণয়নের বাইরে কাজ করবেন। কিন্তু বাংলাদেশের এই সংস্কৃতি কোত্থেকে এসেছে? গ্রাম সরকার থেকে এসেছে, প্রত্যেকে এসেছে, জিয়াউর রহমান সরকারের হান আর ভোটের পর থেকে এসেছে। বাংলাদেশের এই সংস্কৃতি কোত্থেকে এসেছে? 21 বছর দেবক সামরিক প্রত্যক্ষ পরোক্ষ সামরিক শাসনের সমান এই রাজনীতিবিদদের ক্রয় বিক্রয় এবং এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে এই সংস্কৃতির জায়গা তৈরি হয়েছে। এখন যখন যেই সংস্কৃতি তৈরি করেছেন জিয়াউর রহমান সাহেব, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান, সেই সংস্কৃতি কিন্তু ধারাবাহিকতা অনেক দূর এগিয়েছে। এখন হ্যাঁ, আওয়ামী লীগ টানা 12 বছর ক্ষমতায়, অতএব আওয়ামী লীগের অনেক দেখবার আছে, আওয়ামী লীগের অনেক কিছু এগুলোর উত্তরণের জন্য অনেক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। সব ক্ষেত্রে যখন পদক্ষেপ দেখে না, আমারও কষ্ট লাগে, হাফিজুর রহমান কাবিরও কষ্ট লাগে, গোলাম মুর্তজারও কষ্ট লাগে। জি, সেইটাই আমরা হয়তো বলবার চেষ্টা করছি। জি, এবং যখন দেখেন রাজনীতিবিদ, আপনি যখন রাজনীতিবিদদের যখন কথা বলবেন, আমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু কখনোই আলোচনা হয়নি। বাংলাদেশ প্রতিদিনে পরপর 4 দিন যে বিএনপির তার গঠনতন্ত্রের 7-এর ক ধারা সম্পূর্ণরূপে লঙ্ঘন করে, নির্বাচন কমিশনের আইন লঙ্ঘন করে একজন সাজাপ্রাপ্ত আসামিকে বাংলাদেশের রাজনৈতিক দলের চেয়ারপারসন হিসেবে বসালেন, তখন কিন্তু আমরা অনেকের কিন্তু কোনো মন্তব্য কিংবা অনেকের কোনো বক্তব্য শুনি নাই। এটা কিন্তু হারিয়ে গেল, নির্বাচন কমিশনের ব্যবস্থা নেয়নি। আমার দুঃখের জায়গাটা সেখানে নেই। নজরুল ইসলাম খান একবার স্থায়ী কমিটির সদস্য বিএনপির, তিনি একটি চিঠি দিয়ে এসেছিলেন, নির্বাচন কমিশনের চিঠি দিয়েছিল, তার উত্তরে পরবর্তীতে জানানো হবে, এই ব্যাখ্যা দেওয়া হবে, এই অজুহাত দেখিয়ে তার চিঠি দিয়েছিল। তারপরে কিন্তু কোনো খবর আমরাও রাখিনি, জানি না এই খবরটি কোথায় হারিয়ে গেল। অনেকগুলো ব্যাপার কিন্তু বাংলাদেশ রাজনীতি যুক্ত আছে। জি, অনেক ধন্যবাদ। আমরা একটু দুর্নীতি প্রসঙ্গে আসতে চাই। অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, একটা বিষয় নিয়ে আসতে চাই। বাংলাদেশের দুর্নীতিতে 2 ধাপ অবনমন হয়েছে, আগের অবস্থান থেকে মানে দুর্নীতির সূচকে 2 ধাপ নিচে নেমেছে বাংলাদেশ। গত 1 বছরের মধ্যে আপনার চোখে আসলে একটু বিশ্লেষণ জানতে চাই, মানে মূল কারণগুলো কি কি দেখেন? যদিও তথ্যমন্ত্রী বলছেন যে টিআইবির এই প্রতিবেদন নিয়ে তিনি ভিন্ন মত পোষণ করেন। তিনি বলছেন যে বাংলাদেশের অবস্থান, টিআইবি বিভিন্ন পক্ষের টাকায় চলে, অন্যান্য এনজিওর মতো, সেই কারণে তাদের বিভিন্ন পক্ষের স্বার্থ রক্ষা করতে হয়, সেজন্য এরকম রিপোর্ট এসেছে বলে তিনি মনে করেন। আপনার চোখে গত 1 বছরে বাংলাদেশ কি এমন করলো যাতে করে দুর্নীতির সুযোগে আরো 2 ধাপ নিচে নামতে হলো বাংলাদেশকে? দেখেন, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে 17 কোটি মানুষের একটা দেশ, এত বড় একটা রাষ্ট্র, মানে ইন টার্মস অফ পপুলেশন, হ্যাঁ, জনসংখ্যার হিসাবে যদি আমরা বলি তাহলে এটা বড় রাষ্ট্র।
এবং এটা বড় বাজার, কিন্তু আপনার ল্যান্ডের হিসেবে আমরা ছোট দেশ। হ্যাঁ, কিন্তু এই দেশের সরকার, তার এতগুলো মন্ত্রণালয়, এত কমিশন, এত অধিদপ্তর, সুতরাং সেখানে কোনো দুর্নীতি হবে না সেটা কিন্তু আমি মনে করি না। এবং আপনি দেখবেন যে বিভিন্ন দেশে যখন উন্নয়ন কর্মকাণ্ড হয় তখন দুর্নীতি হয়। হ্যাঁ, দুর্নীতি হয় এবং সেটাকে অনেক সময় দুর্নীতি না বলে স্পিড মানিও বলে। হ্যাঁ, স্পিড মানি বলে এবং সেটা উন্নয়ন কর্মকাণ্ডের একটা প্রাসঙ্গিক কিংবা অনিবার্য অনুষঙ্গ হিসেবেও দেখা হয়। আমার আপত্তির জায়গাটা হচ্ছে যে আপনি দেখেন যে কিছু কিছু জায়গাতে আমরা খুব হতাশ হয়ে যাচ্ছি। আমি সুভাষ সিংহ রায়, সুভাষদার যে কথাগুলো বলেছেন তার সাথে আমি একমত যে গত 10-12 বছরে বাংলাদেশের উন্নয়ন তো হয়েছে এবং আপনার একদম স্বল্পোন্নত লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে আমরা ডেভেলপিং কান্ট্রি হয়েছি। আমাদের দৃশ্যমান অনেকগুলো উন্নয়ন হচ্ছে, দৃশ্যমান। পদ্মা সেতু আমরা চোখে দেখলাম, সেটা তো আসলে একটা বড় ঘটনা, সেটাকে অস্বীকার করছি না। কিন্তু এই যে আপনার 7,00,000 কোটি টাকার বেশি, 7,00,000, আপনি খেয়াল করবেন 7,00,000 কোটি টাকার বেশি আপনার বিদেশে পাচার হয়ে গেল। হ্যাঁ, এবং সেই পাচারটা করলেন আমাদের শিক্ষিত লোকরা, আমলা, ব্যবসায়ী, তারপরে এই লোকগুলো। এবং আপনি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী একটা তালিকার কথা বলেছেন, সেই তালিকাতে আমরা দেখলাম যে অধিকাংশই আমলা এবং কয়েকজন রাজনীতিবিদ, সরকারি চাকরিজীবী বেশি বলেছেন। আপনি প্রত্যেকটা জায়গাতে আপনি টিআইবির যে প্রতিবেদন সেটা বাদ দেন, আপনি একজন নাগরিক হিসেবে আপনি আজকে পুলিশ থানাতে যান, আপনি একটা পাসপোর্ট অফিসে যান, আপনি একটা ভূমি অফিসে যান, আপনি এরকম আপনি একটা সরকারি হাসপাতালে যান, আপনি দেখেন যে একজন সাধারণ নাগরিক হিসেবে পয়সা দিলে পয়সা ছাড়া কাজ হয় কিনা, তাহলে পরে তো আপনি চিত্রটা পেয়ে যাচ্ছেন। টিআইবির কাছে তো আপনার যাওয়ার দরকার নাই। হ্যাঁ, তারপরে আপনি মেলান যে টিআইবি যে কথাগুলো বলছে সেটা বাস্তবে প্রতিফলন আছে কিনা। এবং টিআইবি যখনই কোনো একটা তারা কোনো প্রতিবেদন তৈরি করে, তাদের নিজস্ব গবেষণা পদ্ধতি আছে। যেটি আসলে সরকারের পক্ষ থেকে বরাবরই বলা হয় যে সরকারের আসলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, সেই নীতি কতটা বাস্তবায়িত হচ্ছে? না, জিরো টলারেন্স যদি হয়ে থাকে তাহলে পরে 7,00,000 কোটি টাকা তো আর চারটিখানি কথা না। 7,00,000 কোটি টাকা দিয়ে তো আপনি আপনার শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এটা আন্তর্জাতিক মানের করে ফেলতে পারেন। আমি বলছি যে আপনার উন্নয়নটাকে আমি অস্বীকার করছি না, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতি হচ্ছে, যে পাচার হচ্ছে, খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে 2,30,000 কোটি টাকা। আপনি কি বলে যে দুর্নীতির যে খতিয়ান আমরা দেখি, যে আপনার আমি শাহেদের কথা বলি, সাবরিনার কথা বলি, আরো কত প্রতারণা। আপনি দেখেন যে ক্যাসিনোর নামে কি হয়েছে। হ্যাঁ, ব্যবস্থা তো নেওয়া হয়েছে, আবার ব্যবস্থা নেওয়ার কিছুদিন পরে এটাও আমরা দেখছি যে সম্রাট, তারপরে যাদের বিরুদ্ধে ক্যাসিনো ব্যবসা, তাদেরকে জেল থেকে পিজি হাসপাতালে নিয়ে একদম আপনার খুব আদর যত্ন করে রাখা হচ্ছে এবং ওখান থেকে তারা তাদের যে দুর্বৃত্তায়ন কিংবা তার যে অপরাধ কর্মকাণ্ড সেটাকে পরিচালনা করছে। তো এইটা ধরেন যে আমি যেটা সচেতন নাগরিক হিসেবে বুঝি যে আপনি দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, কিছু কিছু ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটা সত্যি, কিন্তু সেটা আবার পূর্ণ না, সম্পূর্ণ না, আধা। বাংলাদেশের অবস্থান এখন আসলে 12তম, নিজের দিক থেকে বাংলাদেশ এখন পৃথিবীর 12তম দুর্নীতিগ্রস্ত দেশ। দক্ষিণ এশিয়ার মধ্যে 8 দেশের মধ্যে শুধুমাত্র যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। পাকিস্তানের থেকেও দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ। সব মিলিয়ে আপনার চোখে অবস্থাটি কেমন? এবং যেটি বলতে চাই, তথ্যমন্ত্রী বলেছেন যে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ বেশি দুর্নীতিগ্রস্ত, এটি আসলে পাগলে বিশ্বাস করবে না। কি কারণে এই অবস্থা? আমরা আসলে যদি আমি ধরে নিলাম যে অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন যেমনটা বলছিলেন যে বিভিন্ন জায়গায় এখনো দুর্নীতি হচ্ছে, টাকা ছাড়া কাজ হচ্ছে না, কেন আমরা শক্ত পদক্ষেপ নিতে পারছি না? দুদকের ভূমিকায় বা কেমন দেখছেন? গোলাম মুর্তজা। জি, ধন্যবাদ আপনাকে। এই টিআইবির যে রিপোর্ট, সেই রিপোর্টটি খুব মজার। আপনারা খেয়াল করে দেখবেন যে টিআইবির রিপোর্ট সম্পর্কে আওয়ামী লীগ এবং বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন টিআইবি যে রিপোর্টটি দেয় সেই রিপোর্টটিকে এক বাক্যে নাকচ করে দেয়। টিআইবি বিদেশি টাকায় চলে, টিআইবি এনজিও, টিআইবি অমুকের পারপাস দেখে, এই কথাগুলো বলে। দুই দলের বক্তব্য একরকম যখন ক্ষমতায় থাকে।
আর এই দুটি দলের যে দলটি যখন বিরোধী দলে থাকে তখন টিআইবি যে বছরের রিপোর্ট দিয়েছিল, যেই বছরে বাংলাদেশ দুর্নীতিতে 1 নম্বর হয়েছিল বা 2 নম্বর হয়েছিল, সেই দলটি তখন টিআইবির ওই রিপোর্টকে উদাহরণ হিসেবে ব্যবহার করে। আওয়ামী লীগের বহু নেতার মুখে আপনি এরকম বক্তব্য শুনবেন, আওয়ামী লীগের বহু নেতার মুখে আপনি এরকম শুনবেন। তার মানে হচ্ছে তারা টিআইবির রিপোর্ট এক দল আরেক দলের বিরুদ্ধে ব্যবহার করতে যায়, তখন টিআইবির রিপোর্ট ঠিক থাকে। কিন্তু যখন নিজেরা ক্ষমতায় থাকে, যখন সেই রিপোর্টটি প্রকাশিত হয়, তখন টিআইবির রিপোর্ট ঠিক থাকে না। আমি টিআইবির রিপোর্ট বাদ দিলাম, টিআইবির রিপোর্ট নিয়ে আলোচনা করতে চাই না। এর চেয়ে খুব বেশি লজ্জার তার কিছু হয় না। ওই যে এমপি পাপুলের কারণে যে লজ্জার কথা বললাম, একই রকমের লজ্জার যে আফগানিস্তানেও দুর্নীতি হয়, তার চেয়ে বাংলাদেশে একটু কম হয়, পাকিস্তানের চেয়েও বাংলাদেশে বেশি হয়। এখন কে পাগলে বিশ্বাস করবে? পাগল বলে তো শব্দ নাই। মানসিক রোগী এরা বিশ্বাস করবেন না সুস্থ মানুষ বিশ্বাস করবেন, সেটা একটা ব্যাপার, সেটা দেখতে হবে। কিন্তু আমি যদি টিআইবির রিপোর্ট বাদ দিয়ে দেখি, দুর্নীতির 2 রকমের চিত্র, একটি হচ্ছে আর্থিক দুর্নীতি, আরেকটি হচ্ছে মানসিক দুর্নীতি। আপনি যদি আর্থিক দুর্নীতির জায়গা দেখেন, আপনি একটি হচ্ছে ছোট ছোট দুর্নীতি, যেটি কার্জন ভাই বলেছেন, মোটা দাগের কথা বলেছেন, একটা বিশাল অঙ্কের টাকা পাচার হয়ে যাওয়া। আর কার্জন ভাই যে ছোট ছোট জায়গার কথা বলেছেন, সেই সমস্ত জায়গাতে যে দুর্নীতি, এটা তো যে কেউ আমরা জানি এবং দেখি। এই যে টাকা পাচার হয়ে যাওয়ার যে অঙ্কে, আমি শেষ করছি, যা টাকা পাচার হয়ে যাওয়ার যে অঙ্কের কথা কার্জন ভাই বললেন, আমাদের নেতা মন্ত্রীরা কি ক্ষমতায় থাকলে এই টাকা পাচারের যে সংবাদ আসে, এটা কি স্বীকার করেন? পানামা পেপারসে যাদের নাম আসে স্বীকার করেন? স্বীকার করেন। উইকিলিক্সে নাম আসে যাদের, তাদের কথা স্বীকার করেন? তদন্ত করেন? করেন না। শেয়ার বাজার থেকে নিজেরা কমিটি গঠন করেন, যাদের নাম আসে পাচার লুটপাটকারী হিসেবে, তাদের বিচার করেন না। এই যে আর্থিক খাতের যে দুর্নীতি, সেই আর্থিক খাত যে ভালো আর্থিক প্রতিষ্ঠানগুলো যে ধ্বংস করে দেয়া, এই জায়গার দুর্নীতির বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, মাঝ পর্যায়ের, নিম্ন পর্যায়ের, উচ্চ পর্যায়ের নেতাদের ব্যবস্থা করা হয় নাই। 2009 সালের লাভজনক বেসিক ব্যাংককে যে দেউলিয়া করে দেয়া হলো প্রায়, সেই শেখ আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে কিন্তু আজও ব্যবস্থা নেওয়া হলো না। আর্থিক খাতের দুর্নীতি এটি। আর আমরা যে জায়গাটাতে ভুল করছি, সেটি হচ্ছে দৃশ্যমান উন্নয়ন অস্বীকার করার কোনো সুযোগ নাই, আমি করি না, কার্জন ভাইয়ের সাথে আমি সম্পূর্ণরূপে একমত। কিন্তু আরেকটি জায়গাতে আমাদের যে দুর্নীতিটা হচ্ছে, যেটা মানসিক দুর্নীতি, কার্জন ভাই একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, বিশেষ করে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন কি হচ্ছে। সারা পৃথিবীর উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বড় বড় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই করোনাকালীন সময়ে তারা গবেষণা করছে, করোনা নিয়ে নানা কিছু তারা উদ্ভাবন করছে। আর আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোনো ভিসি পেছন দরজা দিয়ে ঢুকছেন, পেছন দরজা দিয়ে পালাচ্ছেন। কোনো ভিসি ছাত্ররা আন্দোলন করেছে, সেই আন্দোলনে শিক্ষকরা সংহতি প্রকাশ করেছে দেখে শিক্ষকদেরকে বহিষ্কার করে দিচ্ছেন। কোন বিশ্ববিদ্যালয় তার একটি ভবন ভেঙে বহুতল ভবন বানাতে চাইছেন, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের গণরুমে যে অমানবিক জীবনযাপন করে শিক্ষার্থীরা, সেটা নিয়ে তাদের কোনো অর্থাৎ আমি বলতে চাইছি যেটা, যে বাংলাদেশে 2 রকমের দুর্নীতি, একটি আর্থিক দুর্নীতি আর একটি মানসিক দুর্নীতি। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে পুরোপুরি ভাবে নষ্ট করে ফেলছি। সামরিক সরকার থেকে এর একটা দায় আছে, সেই দায় আমি অস্বীকার করি না। সুভাষ দা যেটা বলেছে আমি তার সঙ্গে একমত। নির্বাচন বলেন, আর্থিক খাতের দুর্নীতি বলেন, রাজনীতি বলেন, সবকিছুতে সামরিক সরকারের দায় আছে, সেইগুলো সত্যি। কিন্তু এই 10-12 বছর পরে এসেও যখন আমি জিয়াউর রহমান প্রসঙ্গ এনে বলবো যে তখন হয়েছে, তার মানে কি? তখন সেটা শুরু হয়েছিল, আমরা সেটাকে ধারাবাহিক হিসেবে নিজেরা গ্রহণ করেছি, নিজেরা ওন করছি। সেটা যদি হয় তাহলে আমার কিছু বলার নাই। আর এই যে টিআইবি রিপোর্টের সঙ্গে বাস্তব চিত্র কতটা মেলে আপনার চোখে বাংলাদেশের দুর্নীতির অবস্থা? আমি ছোট্ট একটা উদাহরণ দিই। জি, 1989 সালে যখন মার্গারেট থ্যাচার যখন ব্রিটেনের প্রধানমন্ত্রী হন, তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে পরপর জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন। তার ভাষণের প্রথম বক্তব্য ছিল যে আগের জেমস কালাহান সরকার যে আবর্জনার পাহাড় করে থুয়ে গেছেন, সেটা দূর করতে গেলে আমার 3 থেকে 4 বার প্রধানমন্ত্রী হওয়া লাগবে। এবং ব্রিটেনের মতন দেশে যদি মার্গারেট থ্যাচারকে 4 বার প্রধানমন্ত্রী হওয়ার জন্য যদি প্রত্যয় ব্যক্ত করতে হয়, তাহলে বাংলাদেশের পরিস্থিতিটা কেমন হয়েছিল এটা বুঝে নেওয়া যায়। অর্থাৎ সে ব্যাপারে নিশ্চয়ই বক্তব্য আছে, কিন্তু গোলাম মোর্তজা ভাইয়ের সাথে সব ব্যাপারে তো আমি দ্বিমত পোষণ করবো না। নিশ্চয়ই এই তর্ক বিতর্কের মধ্যে অনেক সত্য কিন্তু বেরিয়ে আসবেই। আমি যে কথাটি বলছি, দুর্নীতি একটি ব্যাধির নাম এবং এটা একটা আদি ব্যাধি। আপনি লক্ষ্য করে দেখবেন 2018 সালে আওয়ামী লীগ যখন তার নির্বাচনী ইশতেহার প্রকাশ করে, সেখানে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছিল দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থান থাকবে শূন্য সহিষ্ণুতা।
কিন্তু ওই ব্যাখ্যায় কিন্তু বলা হয়েছিল শুধু একা সরকারের পক্ষে দুর্নীতি রোধ করা সম্ভব নয়, এর জন্য জনগণের সহযোগিতা প্রয়োজন এবং সামাজিক জাগরণ প্রয়োজন। আপনি যদি খুব ভালো করে পড়েন নির্বাচন ইশতেহারটি, সেই জায়গায় কতটুকু আওয়ামী লীগ করতে পেরেছে 2018 থেকে এ পর্যন্ত কিংবা গত 12 বছরে। হ্যাঁ, অনেক রকম প্রান্তিক বিচ্যুতি আছে এবং কিছু অপ্রমাণিত সত্য নিয়ে আমরা কথা বলি, কিন্তু পারসেপশন নিয়ে কিন্তু আমরা কথা বলি। আপনার ঠিক মনে পড়বে কিনা, অবশ্যই মনে পড়ার কথা, যখন 2001 সালে প্রথম টিআইবি রিপোর্টটি যখন প্রকাশ করা হয়েছিল, তখন মাননীয় অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার একটি নৈশ ভোজে, যেটা বাজেট পরবর্তী নৈশ বোঝায়, সেই ভোজে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আমি একসাথে ঢুকছিলাম। দেবপ্রিয় দাদা বলছিলেন, আমি বললাম যে টিআইবি যখন এই রিপোর্ট দেয়, সেই রিপোর্টের আগে রিপোর্ট দিয়ে দিল কিনা, বলে হ্যাঁ এটা প্রি লঞ্চিং হয়েছে। তা যদি ওই সময় কেন প্রি লঞ্চিং করা হয়েছিল, সময়ের আগে কেন, নির্বাচনের একেবারে আগে কেন এটা করা হয়েছিল? যাই হোক, তারপর পরপর 5 বার বিএনপি শাসন আমলে এটা হয়েছে। গোলাম মোস্তফা ঠিকই বলেছেন, যখন যে দল ক্ষমতায় থাকে তখন এটা মানতে চায় না। জি, আমি একটা বিষয় জানতে চাই, আসলে দুর্নীতির বিরুদ্ধে এই যে জিরো টলারেন্সের কথা আপনি বলছিলেন, ব্যাখ্যাও আছে এর পেছনে যে সরকারের রাখার পক্ষে সম্ভব না, কিন্তু সরকারি বা কতটা শক্ত অবস্থানে থাকতে পারছে বড় বড় দুর্নীতির ক্ষেত্রে, আর দুর্নীতি দমন কমিশনের যে ভূমিকা রাখার কথা, সেই ভূমিকা কতটা প্রত্যাশিত আপনার কাছে? লক্ষ্য করে দেখবেন, দুর্নীতি দমন কমিশনের নিয়ে আমরা অনেক কথা বলি, জি, কিন্তু গত কয়েক বছরে দুর্নীতি দমন কমিশনের যে পদক্ষেপগুলো, সেই পদক্ষেপগুলো কতটুকু কার্যকরী হয়েছে সেটাও কিন্তু একটা তথ্য আছে। এটা নিয়ে আলোচনা করতে গেলে বিস্তর তথ্যের প্রয়োজন হবে। এবং মন্ত্রী থেকে শুরু করে এবং সাবেক মন্ত্রী থেকে শুরু করে কারা কাদেরকে উনি এই জিজ্ঞাসাবাদের আওতায় আসেনি কিংবা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া হয়নি, এইটা নিয়ে লম্বা কথা বলা যাবে। কিন্তু পারসেপশন নিয়ে যখন আপনি কথা বলবেন, তখন কিন্তু অপ্রমাণিত সত্য আর প্রমাণিত সত্য যেগুলো, সেগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলি না। যখন টিআইবি বলেছিল বাংলাদেশের এই পদ্মা সেতুতে দুর্নীতি হচ্ছে এবং এই দুর্নীতির সাথে সরকারের একেবারে শীর্ষ মহল জড়িত, তখন কিন্তু এই কথাগুলো কিন্তু ধোপে টেকবে না যখন কানাডার আদালত যখন রায় দিয়ে দেয় কোনো প্রকার দুর্নীতি হয়নি। আমি এই ব্যাপারটা কিন্তু মিলাচ্ছি না সম্পূর্ণ সার্বিক ব্যবস্থাপনার সাথে। বাংলাদেশের এই যে অগ্রসমান ধারা, আপনি খেয়াল করে দেখবেন, যত বেশি আপনি টাকার লেনদেন কমে যাবে, যত বেশি ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার বাড়বে অর্থনৈতিক খাতে, তত বেশি দুর্নীতি কমে আসার প্রবণতা কমে আসবে। এটা আমি অন্তত বিশ্বাস করি, সরকার প্রধানরা বিশ্বাস করে, যে কারণে সেই দিকে কিন্তু বাংলাদেশ এগোচ্ছে। সেইটাকে আপনি যদি মান্যতার মধ্যে আনতে চান না, কিন্তু এই যে বড় বড় দুর্নীতি, যে টাকা পাচার যেটি বড় করে সামনে আসছে, বছরে 65,000 কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে, সেই জায়গায় আমরা কতটা মানে পদক্ষেপ নিতে পারছি? যেগুলো যে বিষয়গুলো নিয়ে আমরা এখন কথা বলছি, সে বড় বড় দুর্নীতি যে বিষয়গুলি, সেই বিষয়গুলো নিয়ে যদি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার যে পদক্ষেপ, সেই পদক্ষেপ সরকার কোনটাই নেয়নি, এইটা যদি আপনি উপস্থাপন করেন, আমি আমার সাধ্য মতো বলবার চেষ্টা করব। অর্থাৎ ব্যবস্থা নিয়েছে, যা হাফিজুর রহমান কার্জন বলেছেন। আমার তো এখনো মনে পড়ে 2019 সালে সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের পর যে নাগরিক সম্বর্ধনা হয় মাননীয় প্রধানমন্ত্রী, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী একাই বক্তব্য রেখেছিলেন এবং সেই বক্তৃতায় স্পষ্ট করে বলেছেন, উন্নয়ন সাথে যখন দুর্নীতি যখন যুক্ত হয়, তখন সেই উন্নয়নকে কুড়ে কুড়ে খায় কিন্তু দুর্নীতি। অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে আমার অভিযান চলবে, এই অভিযান অব্যাহত থাকবে। এই প্রত্যয়ের কথাও কিন্তু আমরা খুব ভালোভাবে কিন্তু জানি। অর্থাৎ সেটাকে বিবেচনায় নিয়ে আমাদের সরকারি দলের সঙ্গে যুক্ত আছেন, যারা আইন প্রণয়নে আছেন, যারা সংসদ সদস্য আছেন, মন্ত্রী পরিষদ আছেন, সকলেই দায়ী রয়েছে এই সংগ্রামের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে। অনেক ধন্যবাদ অধ্যাপক শেখ হাফিজুর রহমান কাজী। আপনাকে শেষ করতে চাই, দুর্নীতিতে তো নিশ্চয়ই আমরা অনেক বেশি স্বস্তিকর অবস্থায় থাকতে চাই। কি ধরনের পদক্ষেপ মানে পদক্ষেপ নেওয়ার তাগিদ আপনার দিক থেকে থাকবে আসলে? জি, অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, আপনাকে বলছিলাম। আপনি প্রশ্নটা যেটি হচ্ছে, আমরা দুর্নীতিতে স্বস্তিকর অবস্থায় থাকতে চাই, এখন তো 12 নম্বরে আমরা তো বেশ ভালো অবস্থায় থাকতে চাই, কি ধরনের পদক্ষেপ দেখতে চান আপনি? না, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনার তো
প্রত্যাশা থাকলে হবে না, জি, আপনার সেটা বাস্তবায়নটা থাকতে হবে। এবং আমি যে বিষয়ে হতাশ, যে বাংলাদেশে আসলে প্রতিষ্ঠানগুলো দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছে। এবং আপনি দুর্নীতি যখন আপনি চাইবেন যে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, তখন কিন্তু আপনার শক্তিশালী দুর্নীতি দমন কমিশন, প্রথমত আপনার ব্যবস্থাটা এমন হবে যে সমস্ত মন্ত্রণালয়, সরকারি দপ্তর, কমিশন, তাদের ডিপার্টমেন্টাল ব্যবস্থাটা এমন হবে যাতে করে দুর্নীতি হতে না পারে। আর যদি দুর্নীতি হয় তাহলে পরে দুর্নীতি দমন কমিশন তারা যেন সেই যারা সেটা করছেন তাদেরকে শাস্তি দিতে পারেন। আপনি দেখেন যে আমরা একটা ছবি জানি যে সাহেব 3জন ব্যক্তি বসে আছেন, স্বাস্থ্যমন্ত্রী, তারপর স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি, সাবেক ডিজি এবং সাহেব, পেছনে 3জন সচিব। তো এই ছবিটা কি ইঙ্গিত করে? এবং আপনি করোনার সময় একটা হসপিটাল, রিজেন্ট হসপিটালকে আপনি করোনা বিষয়ক চিকিৎসার বিষয়ে আপনার চুক্তি সই হচ্ছে। হ্যাঁ, যে এইটা যদি রাষ্ট্রের আপনার প্রতিফলন হয়, যে 3জন সচিব পেছনে মন্ত্রী সাহেবের মতো একজন প্রতারকের সাথে আপনার করোনার সময় যে এত এত মানুষকে প্রতারণা করলো, ব্যবসা করলো, তা আপনার তাহলে পরে তো আপনার মন্ত্রণালয় ঠিক নাই, আপনার ধন্যবাদ। আমরা আসলে আশা করতে চাই নিশ্চয়ই আপনার যদি আমরা আসলে আশা করতে চাই নিশ্চয়ই সরকার কার্যকর পদক্ষেপ নেবে। আমরা নিশ্চয়ই দুর্নীতিতে অনেক ভালো অবস্থানে থাকতে চাই, যে কোনো দুর্নীতির বিরুদ্ধেই কাগজে কলমে নয়, বাস্তবে কার্যকর পদক্ষেপ দেখতে চাই। অনেক ধন্যবাদ। 14 শেখ হাফিজুর রহমান কার্জন, গোলাম মুর্তজা, সুভাষ সিং রায়, আপনাদের 3জনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় নিউজ 24 এর নিউজরুম সংলাপে দেওয়ার জন্য। দর্শক, আপনারা যে আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।